আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে। তোমরা যারা ইজি ম্যাথ বইটা এখন সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। আমরা এখানে প্রশ্ন যদি দেখি, এখানে ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোন বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক আঁকো। কোন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির মধ্যে একটি স্পর্শক অঙ্কন করতে আমাদের বলা হচ্ছে। তো দেখো, তুমি একটা স্পর্শক বা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারো, সমস্যা নাই। সেটা কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা অলরেডি তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা সম্পাদ্য আছে, ওইটাই। তো এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কিভাবে এটা অঙ্কন করা যায়। তো প্রথমে তুমি যে কোনো মাপে একটা বৃত্ত অঙ্কন করে নিবা, ঠিক আছে? এই যে একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিব। এরপরে এই বৃত্তটা অঙ্কন করার পরে এই যে যে বৃত্তটা এখানে তুমি অঙ্কন করলা, এই বৃত্তটা অঙ্কন করার পরে তোমাকে যে কাজ করতে হবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। এখন বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিতে হবে। তো বৃত্তের বাহিরে তুমি একটা বিন্দু নিলা, মনে করো এই যে বিন্দুটা হচ্ছে এখানে একটা বিন্দু নিলা, বিন্দুটার নাম দিলা হচ্ছে সাপোজ পি বিন্দু। এবার তুমি এই পি বিন্দুর সাথে এই কেন্দ্র ও বিন্দু যোগ করে দিবা, ঠিক আছে? এই পি বিন্দু থেকে আমাদের এই বৃত্তের মধ্যে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো এই পি এর সাথে তুমি এই ওকে যোগ করে দাও। আচ্ছা, করে দিলাম। যোগ করার পরে এখন তোমার কাজ হচ্ছে কি, এখন তোমার কাজ হচ্ছে এই পি ও রেখার মধ্যবিন্দুটা আমরা একটু নির্ণয় করি। সো পি ও রেখার মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। পি ও রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে এই পি তে কেন্দ্র করে, এই যে যে পিটা আছে এই পি তে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক সেম ভাবে এই ও তে কেন্দ্র করে তুমি এই যে এই জায়গায় একটা বৃত্তচাপ এবং এইখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখন তুমি স্কেল দিয়ে এই দুইটা দাগকে সোজাসুজি রেখে, এই যে স্কেল দিয়ে এই দুইটা বৃত্তচাপ, যে দুইটা বৃত্তচাপ তুমি অঙ্কন করলা সেই দুইটা বৃত্তচাপ সোজাসুজি রাখবা। এটার সাথে এটাকে সোজাসুজি রেখে জাস্ট যোগ করে দিবা, ঠিক আছে? এই যে এটার সাথে এটা সোজাসুজি রেখে জাস্ট যোগ করে দিব। এই যে যোগ করে দিব। যোগ করলে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিবা তুমি এম। এবার তোমার পরের কাজ যেটা খুবই সহজ, সেটা হচ্ছে এই এম কে কেন্দ্র করে, এই যে এই এম বিন্দুটাকে কেন্দ্র করে এমপি এর সমান ব্যাসার্ধ নিবা। এতটুক নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা, শেষ। এই বৃত্তটা এটা অন্য কালারে দেখাই, এটা কিন্তু আমাদের মেইন বৃত্ত না, ঠিক আছে? এই যে এই নীল কালারের বৃত্তটা কিন্তু আমাদের মেইন বৃত্ত না, মেইন বৃত্তটা হচ্ছে লাল, প্রথমে যেটা রাখছি। তো যাই হোক, এখন এই যে নীল কালারের যে বৃত্তটা অঙ্কন করলা সেটা আমাদের আগের যে মেইন বৃত্তটা ছিল সেটাতে দুইটা বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে এই বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? তো এখন তোমার যে কাজ করতে হবে, বহিস্থ বিন্দু পি ছিল, পি থেকে স্পর্শক আঁকবো বলছিলাম। এখন পি এর সাথে জাস্ট এ কে যোগ করে দাও আর এই পি এর সাথে বি কে যোগ করে দাও। তাহলেই কিন্তু আমাদের দুইটা স্পর্শক অঙ্কন করা হয়ে গেল। পি ও পিবি দুইটা স্পর্শক। তোমাকে একটা বলতে তুমি চাইলে শুধু পি এ অঙ্কন করে রাখতে পারো, সমস্যা নাই। বাট আমরা দুইটা স্পর্শকে অঙ্কন করছি। বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শকে আঁকা যায় সর্বোচ্চ। তো একটা বললে তুমি একটা রেখে দিতে পারো, আবার দুইটা দেখাইলে কোনো সমস্যা নাই। তো এখানে সেটাই করা হয়েছে, ওকে? এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, প্রমাণ করো যে এবিসি প্লাস এডিসি সমান 180। আমাদের প্রমাণ করতে বলতেছে যে এই যে এ বি সি মানে এই কোণটা আর এ ডিসি মানে এই কোণটা, এই দুইটা কোণ 180। তার আগে আমি তোমাকে বলে রাখি, এখানে যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এ বি সি ডি, এই চতুর্ভুজটা কিন্তু অন্তর্লিখিত চতুর্ভুজ। কেন অন্তর্লিখিত? কারণ একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ ভিতরে থাকে এবং এই ভিতরের যে তিনটা বিন্দু আছে, এই যে তিনটা বিন্দু আছে, এই চারটা বিন্দু, এই চারটা বিন্দু বৃত্তকে স্পর্শ করেছে। তো চারটা বিন্দু বৃত্তকে স্পর্শ করার কারণে এই বৃত্তের চতুর্ভুজটাকে আমরা বলবো অন্তর্লিখিত চতুর্ভুজ। সোজা হিসাব, কোনো চতুর্ভুজ বৃত্তের মধ্যে থাকলে এবং চতুর্ভুজের চারটা কোণায় বৃত্তকে স্পর্শ করলে তাকে আমরা অন্তর্লিখিত চতুর্ভুজ বলবো। সো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন বলতে পারি যে এ বি সি ডি এটা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ। ফাইন। এখন আমরা যে কাজ করব, আমাদের এখন প্রশ্নে বলা হচ্ছে এবিসি প্লাস এডিসি সমান 180। এই যে এবিসি বলতে যে কোনটা আর এডিসি মানে এই কোনটা, এই দুটো যোগ করলে 180 হবে। আমাদের কিন্তু এই উপপাদ্যটা যে খ নাম্বার করতে গিয়ে আমাদের এই যে বাইরে ই বিন্দু, এই রেখা, এই স্পর্শক, এগুলো কিন্তু আমাদের লাগবে না। আমাদের শুধু চতুর্ভুজটা লাগবে খ করতে গেলে। তো চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। সো খ নাম্বার প্রশ্ন যদি দেখো তুমি এখানে, এই যে দেখো খতে প্রথমেই আমরা এই যে চতুর্ভুজ যেটা দেওয়া ছিল এ বি সি ডি, সেটা আমরা অঙ্কন করে ফেললাম। অঙ্কন করার পরে কেন্দ্র ছিল ও, এই যে কেন্দ্র ও, এটা ঠিকঠাকই রাখলাম। এখন আমাদের বলা হচ্ছে কি, এখন আমাদের বলা হচ্ছে যে
এই আরেকটু চেঞ্জ দেখতে পাচ্ছি, ও এর সাথে এ, ও এর সাথে সি কে যোগ করা, তো এটাও যোগ করে দিব। এটা এখানে বলে দিব, এই যে দেখো দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই এবিসি কোণ, এই যে এইটা, আর একটা হচ্ছে এডিসি কোণ, এই যে এইটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180। বইয়ের চিত্রের সাথে এই চিত্র মিল আছে, তবে একটু ঘুরানো আর কি, এটা আর কিচ্ছু না। সো এবিসি প্লাস এডিসি এই দুইটার যোগফল কত হবে? 180 হবে। প্রমাণের জন্য আমরা ওসি আর ও এ যোগ করব, এই যে ও এর সাথে সি আর ও এর সাথে এ কে আমরা যোগ করে দেব। এবার আসো প্রমাণে চলে আসে। দেখো প্রমাণে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই চাপ এডিসির কথা বলতেছে। এডিসি বলতে এই যে এই চাপটার কথা বলতেছে, এই যে এডিসি চাপ। তো এই চাপটার উপরে আমরা দেখব একটা কেন্দ্রস্থ কোণ আছে, একটা বৃত্তস্থ কোণ আছে। কিভাবে দেখব? চাপের শুরু থেকে যদি কেন্দ্রতে যোগ করা হয় তাহলে সেটাকে কেন্দ্রস্থ বলে। যে চাপের শুরু হচ্ছে এইটা আর শেষ হচ্ছে এইটা, এই শুরু থেকে কেন্দ্রে আর শেষ থেকে কেন্দ্রে যোগ করলে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার এই শুরু থেকে বৃত্তে, শেষ থেকে বৃত্তে যোগ করলে যে কোণটা হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কি জিনিস সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে সেটাই বলা হচ্ছে, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এবিসি। এখন এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সম্পর্কটা হলো উপপাদ্য 20 থেকে আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের থেকে দ্বিগুণ হয়। দেখো একই চাপের উপর দণ্ডায়মান, তো লাল চাপটার উপর দণ্ডায়মান এই যে এওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এবিসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই দুইটা কোণের মধ্যে যদি সম্পর্ক করতে যাও এই কোণটা 2 গুণ বড় হয়, অর্থাৎ মনে করো এই কোণের মান 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে জানো? ডাবল হয়, 60 ডিগ্রি। এখন তুমি বলো এই দুইটাকে যদি আমি সমান করতে চাই তাহলে কি করব? তাহলে যে কোণটা ছোট তার সাথে 2 গুণ করে দিব, তাই না? 30 এর সাথে 2 গুণ করলে তাহলে দুইটা সমান হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই 2 × 30 এটা মানে হচ্ছে 60 ডিগ্রি, আর নিচে আগে থেকেই আছে একটা 60 ডিগ্রি, এরকম আর কি। আমরা 60 ডিগ্রি মানটা ধরে নিলাম আর কি। তার মানে এওসি কোণ আর এবিসি কোণ সমান হয় না। যদি সমান করতে হয় এই এবিসি কোণের সাথে 2 গুণ করতে হয়। তো এখানে সেম কাজটাই করা হয়েছে। দেখো এই যে এওসি কেন্দ্রস্থ এওসি কোণ সমান কি হবে? 2 × এবিসি কোণ। এই যে দেখো এওসি সমান 2 × এবিসি কোণ। এটাই হচ্ছে আমাদের ধাপ 1। এবার ঠিক একইভাবে যদি আমরা ধাপ 2 এর মধ্যে আসি, এখানে যে চাপটার কথা বলা হচ্ছে, দেখো এখানে চাপটা হচ্ছে এবিসি। এবিসি চাপ বলতে এখন এই উপরের চাপটার কথা বলা হচ্ছে। দেখো খেয়াল করো এই যে উপরের যে চাপটা আছে এবিসি চাপের কথা বলা হচ্ছে। এবিসি চাপের মধ্যে এখানে কেন্দ্রস্থ কোণকে, এখানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই যে এই চাপটা থেকে কেন্দ্রে যোগ করলে, এই যেখানে শেষ হলো সেখান থেকে কেন্দ্রে যোগ করলে কোন কোণটা, এই যে কোণটা এটা হচ্ছে চাপের দিকে ফিরানো কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপের মধ্যে বৃত্তস্থ কোণকে এখান থেকে বৃত্তে যোগ করলে, এখান থেকে বৃত্তে যোগ করলে যে কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে বৃত্তস্থ কোণ এডিসি, কেন্দ্রস্থ কোণের নাম এওসি। এখন আমরা আগের মধ্যে ধাপ 1 এর মধ্যে এটাকে আমরা বলতেছিলাম এওসি, তাই না? এই যে এই অংশটাকে, কারণ আসলে তো এই কোণের নামও তো এওসি। তাহলে দুইটাই যদি এওসি হয় তাহলে তো হলো না। এই জন্য যে কোণটা 180 থেকে বড়, দেখো এই কোণটা কিন্তু 180 থেকে বড়, এই জন্য এই কোণকে শুধু এওসি বলবো না, এই কোণকে বলবো প্রবৃদ্ধ এওসি। অর্থাৎ যে কোণের মান 180 থেকে বড় হবে তাকে আমরা প্রবৃদ্ধ বলবো। তো এই জন্য এই কোণটাকে আমরা বলবো কি, এই যে দেখো ধাপ 2 এর ক্ষেত্রে এখানে আমাদের কেন্দ্রস্থ কোণটাকে প্রবৃদ্ধ এওসি। এটা সমান কি হবে? বৃত্তস্থ কোণের সাথে আমরা জানি 2 গুণ করলে সমান হয়, বৃত্তস্থ কোণ যেহেতু ছোট হয়, তার মানে 2 × বৃত্তস্থ এডিসি কোণ। তো এটাই হচ্ছে কথা, ধাপ 1 এর মতোই আর কি সব। সো এখানে এই লাইনটা আবারও লিখলাম, এওসি সমান 2 × এডিসি। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে এখানে যদি একটু খেয়াল করি যে এই কেন্দ্রস্থ যে এওসি আর প্রবৃদ্ধ এওসি, এওসি মানে এই নিচের কোণটা আর প্রবৃদ্ধ এওসি মানে এই উপরের কোণটা, এই দুইটা কোণকে যোগ করলে কত হবে বলো তো? 360। কারণ কোনো একটা বিন্দুতে টোটাল কোণ 360, তো এই নিচেরটা আর উপরেরটা যোগ করলে কত হবে? 360। 360 ডিগ্রি মানে আমাদের 4 সমকোণ আর কি। তো যাই হোক এখানে এই কথাটাই বলা হয়েছে পরবর্তী ধাপে, যদি খেয়াল করো যে এই যে শুধু এওসি কোণ আর প্রবৃদ্ধ এওসি কোণ, এই দুইটা কোণকে যোগ করলে কিন্তু আমাদের কত হবে? 4 সমকোণ হবে, এটা মাথায় রাখো। এখন আমরা ধাপ 1 আর ধাপ 2 এ যে দুইটা সমীকরণ পাইলাম সেটা যদি খেয়াল করো, ধাপ 1 এ আমরা যে দুইটা প্রথমে যেটা পাইলাম সেটা হচ্ছে এওসি সমান 2 × এবিসি, আর ধাপ 2 এ যেটা পাইলাম সেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি সমান 2 × এডিসি। এখন আমরা যোগ করে দেই, এই এওসির সাথে প্রবৃদ্ধ এওসি যোগ করে দেই। তো এই যে এওসির সাথে প্রবৃদ্ধ এওসি যদি আমরা যোগ করি তাহলে কি হবে? বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, এখানে বাম পক্ষে এওসি আর এখানে বাম পক্ষে প্রবৃদ্ধ এওসি যোগ করলাম। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ এখানে হচ্ছে 2 × এবিসি, এখানে হচ্ছে 2 × এডিসি, এই যে 2 × এবিসির সাথে 2 × এডিসি যোগ। তাহলে কমন নিব কি আমরা? এখান থেকে একটা 2 কমন নিব, এই যে 2 কমন নিলাম।
আর এবিসি প্লাস এডিসি থাকবে, এখানে এবিসি থাকবে, এখানে এডিসি থাকবে, 2 তো কমন হয়ে গেল। আর একটু আগে আমি বলছিলাম ওই যে আমাদের বৃত্তের মধ্যে যে কোণটা ছিল, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই একটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, একটা শুধু এওসি, দুইটা মিলে 4 সমকোণ বা হচ্ছে 360 ডিগ্রি হয়। এখানে সেই কথাটাই বলা আছে যে কিন্তু এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সমান 4 সমকোণ। আসলেই তাই, এওসি আর প্রবৃদ্ধ এওসি মিলে কত সমকোণ হয়? 4 সমকোণ হয়। তো এখন যেহেতু এই দুইটা যোগ করলে 4 সমকোণ হয়, তোমাদেরকে একটু এখন ক্লিয়ার করে বোঝানোর জন্য দেখো, আমরা এখানে এই যে উপরে এই যে এটা আপাতত তো বুঝছো, এটা কয়েকবারই বোঝানো হয়েছে যে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সমান 4 সমকোণ। এটাকে আপাতত এক সাইডে রাখো। উপরে আমরা কি পাইছিলাম? এওসি কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, এই দুইটা কোণের যোগফল কত পাইছি? 2 ইন্টু এত। অর্থাৎ এই লাইনটাই আমি আরেকবার লিখলাম আর কি, পরের লাইনে লেখা হয় না, লিখলাম। এখন এই লাইনের পর তুমি এই লাইনে আসো, ঠিক আছে? এই মাঝখানের লাইনটা আপাতত, এই বক্সের ভিতরের লাইনটা আপাতত বাদ দাও। সেটা কি দেখো, প্রথমে এই লাইন থেকে এই লাইন বুঝছে, এখানে জাস্ট 2 কমন নিছে, আর কিচ্ছু করে না, আর এখানে বাম পক্ষে যা আছে তা হয়েছে। এখন আমি এই যে এই ডান পক্ষ যেটা আছে এটাকে আমি লিখলাম এইখানে শুরুতে, ঠিক আছে? এখানে শুরুতে লিখলাম 2 ইন্টু এবিসি প্লাস এডিসি। আচ্ছা, আর এই যে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, এটার মান কত বলো তো? বাম পক্ষের এটার মান কত? এওসি প্লাস প্রবৃদ্ধ এওসির এই যে মানটা বক্সে আছে, মানটা কত? 4 সমকোণ। তার মানে এটা সমান আমরা 4 সমকোণ লিখতে পারি। সোজা হিসাব আমি যদি আরেকবার বুঝাই তোমাকে, সেটা হচ্ছে যে এই প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি, এই দুইটার যোগফল কত? কয় সমকোণ? 360 ডিগ্রি, মানে 4 সমকোণ হয়। তো 4 সমকোণ লিখলাম, তার মানে 2 ইন্টু ডান পাশে যেটা আছে এটার মান হচ্ছে 4 সমকোণ। সো এটাই আর কি এই যে এই লাইনে লেখা হইল। আর এটা যে 4 সমকোণ, এটা জাস্ট এখানে বলে দেওয়া আছে যে এই দুইটা কোণের যোগফল 4 সমকোণ। এই যে প্রথম দুইটা কোণের যোগফল যে 4 সমকোণ এখানে বলা আছে। তো এখন এই 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 4 সমকোণকে যদি 2 দিয়ে ভাগ করে দেয় তাহলে কি হয়ে যাবে? 2 সমকোণ হয়ে যাবে। তার মানে এবিসি প্লাস এডিসি এটার মান হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। অর্থাৎ এবিসি প্লাস এডিসি এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। তো খ নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো ওই সরল রেখা স্পর্শজ্যা এডি এর লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে ওই সরল রেখাটা দেখতে পাচ্ছ, এই যে সরল রেখাটা, এটা হচ্ছে স্পর্শজ্যা। এখন কত হচ্ছে স্পর্শজ্যা মানে কি? স্পর্শজ্যা মানে ওই বৃত্তের মধ্যে যে দুইটা স্পর্শক আছে, স্পর্শক দুইটা যে বিন্দুতে স্পর্শ করছে, ওই দুইটা বিন্দু যোগ করলে যে জ্যাটা হয় সেটা কি স্পর্শজ্যা বলে। যেমন এই স্পর্শকটা এ বিন্দুতে ছেদ করছে, এই স্পর্শকটা ডি বিন্দুতে ছেদ করছে। এখন এই দুইটা বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু। এখন এই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে এই বৃত্তের একটা জ্যা তৈরি হয়, এটিটা একটা জ্যা। এই জ্যাটাকে স্পর্শ জ্যা বলে, যেহেতু স্পর্শ বিন্দু থেকে তৈরি হয়েছে। তো এখন বলা হচ্ছে যে এই ওই সরল রেখাটা স্পর্শজ্যা এডি এর সমদ্বিখণ্ডক। এই যে ওই সরল রেখাটা, এই যে এডি যে স্পর্শ জ্যা আছে, এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে এই জ্যায়ের উপর এটা 90 ডিগ্রি কোণে লম্ব আকারে আছে, এবং এই এডি রেখাকে সমান 2 খণ্ডে ভাগ করে কে? এই ওই রেখাটা। তো আসো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের চিত্রটা দেখতে এইরকম হবে, ঠিক আছে? এই যে মানে এই যে চিত্রটা এরকম হবে। এরকম বলতে কি প্রশ্নের সাথে ডিফারেন্সটা কি আমি একটু দেখাই। প্রশ্নের সাথে ডিফারেন্স হচ্ছে শুধু এই চতুর্ভুজটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই যে এবিসিডি চতুর্ভুজটা দেওয়ার দরকার নেই। অর্থাৎ এই যে এই অংশগুলো বাদ যাবে, এই লাল অংশগুলো বাদ যাবে, শেষ। আর জাস্ট এই ও এর সাথে এ যোগ হবে আর ডি এর সাথে ও যোগ হবে, ঠিক আছে? এই তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল। তো এখানে যদি আমরা দেখি যে এই যে এখানে এই চিত্রটা এরকমই করা হয়েছে। এখন আসো আমরা এটা একটু বর্ণনাগুলো আমরা দেখি কিভাবে। এখানে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে একটা ই থেকে এই ও ডিই, এই যে এই এটা একটা স্পর্শক, আর ডিই এটা আরেকটা স্পর্শক। আর স্পর্শজ্যা হচ্ছে এডি, এই যে এডিটা হচ্ছে কি? এডিটা হচ্ছে স্পর্শজ্যা। ফাইন। এখন মনে করি ওই রেখাংশ এডি যাকে এফ বিন্দুতে ছেদ করে, এই যে ওই রেখাংশ যেটা আছে এই রেখাংশটা এই এডি যাকে কোন একটা বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম আমরা দিলাম এফ বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে ওই সরল রেখা যেটা, এই যে এই সরল রেখাটা যেটা, সেটা এডির লম্ব সমদ্বিখণ্ডক। ওই সরল রেখা স্পর্শ যায় এডি এর লম্ব সমদ্বিখণ্ডক। এখন অঙ্কনে আসো ও এ আর ওডি যোগ করি, এই ও এর সাথে এ আর ও এর সাথে ডি যোগ করি। তো ও এ আর ওডি যোগ করি। আচ্ছা, এবার আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ও এ ই ত্রিভুজ আর একটা হচ্ছে ও ডি ই ত্রিভুজ। এখন ও এ ই আর ও ডি ই ত্রিভুজ কোনটা আমরা একটু দেখি। দেখো ও এ ই ত্রিভুজ যেটা, এই যে ও এ ই
এই যে এই উপরের ত্রিভুজটার কথা বলা হচ্ছে। আর ও ডি ই ত্রিভুজ কোনটা সেটা একটু দেখি, যে ও ডি ই, এটা হচ্ছে ও ডি ই ত্রিভুজ। তাহলে ও এ ই আর ও ডি ই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এখানে তিনটা বাহুই সমান তুমি বলতে পারো। এই যেমন হচ্ছে এই এ ও বাহু আর ও ডি বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। কেন? কারণ এই ত্রিভুজের ও এ বাহুটা হচ্ছে এই বৃত্তের একটা ব্যাসার্ধ, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। আবার ও ডি বাহুটা এটাও বৃত্তের একটা ব্যাসার্ধ। কেন? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তো এরা সমান হবেই। তো এই জন্য নীল ত্রিভুজটার একটা বাহু আর লাল ত্রিভুজটার একটা বাহু সমান পাইলাম। আবার নীল ত্রিভুজটার একটা বাহুর নাম হচ্ছে ওই, এই যে দেখো এটা কিন্তু উপরের ত্রিভুজের একটা বাহু। তাহলে এই বাহুটা আবার লাল ত্রিভুজেরও একটা বাহু কিন্তু ওই, তাহলে এর দ্বিতীয় বাহু কিন্তু সমান পাইলাম, ওই আর ওই সমান পাইলাম। আচ্ছা, তৃতীয় আরেকটা কথা হচ্ছে, কোন ত্রিভুজের বহিস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের মধ্যে দুইটা স্পর্শক আঁকলে যে ওই স্পর্শক দুইটাও সমান হয়। তার মানে ই এ আর ইডি এই দুইটাও কিন্তু সমান হয়। ঠিক আছে, তো এই দুইটা বাহু কিন্তু সমান। তাহলে আমি এখানে দেখতে বললাম যে এই ত্রিভুজের তিন বাহুর সাথে, যে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু তো দুইটা ত্রিভুজেরই এক বাহু সমান, তিনটা বাহুই সমান। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর সাথে অন্য ত্রিভুজের তিনটা বাহু সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুইটাকে বলা হয় সর্বসম। তার মানে এখন এই ত্রিভুজের দুইটা যেহেতু তিনটা বাহুই সমান, এই যে দেখো তিনটা বাহুই সমান, এটার ও এ এটার ও ডি সমান, এটার এই এটার ডি সমান, এটার ওই এটার ওই সমান, তাহলে এখন ত্রিভুজ দুইটাকে সর্বসম আমরা বলে দিতে পারি। সর্বসম মানে হচ্ছে তিন বাহু সমান হয়, তিন কোণও সমান হয়। তার মানে এখন তিন বাহু তো সমান দেখলাম, যেহেতু তিন বাহু হইলে সর্বসম হয়, তো সর্বসম মানে হচ্ছে তিন কোণও সমান হবে। অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। তো এখন এখানে এটাই বলা হয়েছে, যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে এ ও ই আর ডি ও ই এই কোণ দুইটাও সমান। এ ও ই মানে কোনটা? এই যে এ ও ই মানে এই কোণ, আর ডি ও ই মানে এই কোণ, এই দুইটা কোণ এখন সমান হবে। ওইটা বলছে এ ও ই আর ডি ও ই সমান। এখন আমি এ ও ই কোণকে কিন্তু এ ও ই না বলে, যে এ ও ই এই কোণটা মানে হচ্ছে এই কোণ, তাই না? আমি যদি এটাকে এ ও ই না বলি, এ ও এফ বলি, এ ও এফ বলি, তাও কিন্তু এই কোণই বোঝায়। সো এ ও ই যে কথা, এ ও এফ ও একই কথা। তো এই জন্য পরের লাইনে দেখো এ ও ই কে এ ও এফ বলা হচ্ছে, এ ও ই কে কি বলা হচ্ছে? এ ও এফ। এই যে দেখো এ ও এফ। আর ডি ও ই, এটাকে ডি ও ই না বলে ডি ও এফ এতটুকু বলা হচ্ছে। সো ডি ও এফ, তার মানে এ ও ই আর ডি ও এফ এই দুইটা কোণ, এ ও এফ আর ডি ও এফ এই দুইটা কোণ হচ্ছে সমান। তো আমরা এটা এতটুকু বুঝতে পারলাম এই অংশ থেকে। এবার আসলে আমরা আরো আছে বাকি, এখনো প্রমাণ হয় নাই আমাদের। এখন দেখো আমরা এখন অন্য দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ দেখো একটু ভালো করে খেয়াল করো সবাই। সেটা হচ্ছে এখন আমরা এই যে এই ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে এ ও এ এফ, এই যে ও এ এফ এই ত্রিভুজটা, আরেকটা ত্রিভুজ হচ্ছে এই যে ও ডি এফ, এই যে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা দেখব এই যে ও এর সাথে, যে ও এ বাহুর সাথে ও ডি বাহু কিন্তু সমান। কেন? কারণ দুইটাই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, এটাও কেন্দ্র থেকে পরিধি, তার মানে এই দুইটাই কি ব্যাসার্ধ। আবার ও এফ সমান ও এফ, দেখো এই ত্রিভুজের এক বাহু ও এফ, লাল ত্রিভুজেরও এক বাহু ও এফ, তার মানে আরেকটা বাহু সমান পেলাম। পাশাপাশি আমরা ধাপ একে কি পাইছিলাম মনে আছে? ধাপ একে পাইছিলাম এই যে এই কোণ আর এই কোণও কিন্তু সমান, যে এ ও এফ আর ডি ও এফ সমান পাইছিলাম ধাপ একের মধ্যে। ভুলে গেছো? না ভুললে এই যে ভুলে গেলে দেখা, এই যে এ ও এফ আর ডি ও এফ সমান আমরা কিন্তু পাইছিলাম। তো এখন আমরা এখানে বলে দিতে পারি যে হচ্ছে এ ও এফ আর ডি ও এফ সমান, এই যে দেখো এ ও এফ আর ডি ও এফ সমান ধাপ এক থেকে। তো যদি দুইটা ত্রিভুজের তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আবার যদি দুইটা ত্রিভুজের তিন বাহু সমান আমি প্রমাণ করতে পারতেছি, বাট আমি দেখাচ্ছি যে দুই বাহু সমান, এই যে এটার সাথে এটা সমান, আবার এখানে দুই বাহু সমান। সো যদি দুই বাহু সমান দেখায় এবং একটা কোণ, এদের অন্তর্বর্তী যে কোণটা আছে অন্তর্ভুক্ত কোণে, যে এই কোণ আর এই কোণ সমান দেখাইতে পারি, তাও সর্বসম। অর্থাৎ তিন বাহু সমান হইলেও সর্বসম বলতে পারি, আবার যদি দুই বাহু আর এক কোণ সমান দেখাইতে পারি তাও সর্বসম বলতে পারি, এদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান দেখাইতে পারি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে দুই বাহু আর এক কোণ সমান, তার মানে এখন আমি বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, সর্বসম মানেই হচ্ছে তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে। তাহলে এই বাহুর সাথে এই বাহু তো আগে থেকেই সমান, এই বাহু আর এই বাহু সমান, বাকি রইল এই এফ ডি বাহু, এই যে ডিএফ বাহু, এটা কার সমান হবে? এ এফ এর সমান হবে। তা আমি এখন বলতে পারি এ এফ আর ডিএফ হচ্ছে সমান, এ এফ আর ডিএফ কি সমান। তো এফ আর ডিএফ যদি সমান হয়,
একটু ভালো করে খেয়াল করো, এফ আর ডিএফ যদি সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দেখো এএফ আর ডিএফ এটা সমান মানে কি, এটা সমান মানে হচ্ছে এই এফ বিন্দুটা হচ্ছে এদের মধ্যবিন্দু। তার মানে আসলে এই যে ই ও সরল রেখা এদেরকে সমান দুই খণ্ডে ভাগ করছে, এই যে এএফ আর ডিএফ দুইটা যেহেতু সমান আমরা প্রমাণ করছি, মানে সমান দুই খণ্ডে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে, এটা ঠিক আছে। এখন লম্ব কিনা এটা দেখবো, লম্ব মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখন দেখো যেহেতু এই ত্রিভুজ দুইটা সমান, সর্বসম আমরা প্রমাণ করে ফেলছি, যে সর্বসম আমরা প্রমাণ করছি, তার মানে কোণগুলোও সমান হবে। এই যে এই কোণের সাথে এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ তো সমান দেখাইলামই, আর বাকি রইল এই কোণ, এই যে এই কোণের সাথে এই কোণ সমান হবে। একটু ভালো করে খেয়াল করে লাস্টে যেটা দেখাচ্ছি, এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণ সমান হবে। এখন আমরা জানি একটা সরল রেখার কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটার মান 180 ডিগ্রি। তাহলে এই সরল রেখার এই যে ও বিন্দুতে এফ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মান 180 ডিগ্রি। আবার এখন এই ত্রিভুজ দুইটা সর্বসম বলে আমরা যদি এই বরাবর একটা দাগ দিই, এই যে দেখো এই ত্রিভুজ দুইটা সর্বসম বলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে পুরা কোণটা যদি 180 হয়, মাঝখানে একটা দাগ দিয়ে যখন দুইটা কোণ বানাই ফেললাম, তার মানে 180কে দুই ভাগ করব। এখন কত, একটাকে 100 একটাকে 80 এরকম দিব না, দুইটাকে সমান দিতে হবে, কারণ এই দুইটা কোণই সমান। বুঝো নাই? আমি আবার বুঝাচ্ছি। এই যে মনে করো এফ বিন্দু, এই এফ বিন্দুতে এখানে টোটাল কোণটার মান কত, 180। এখন এখানে একটা দাগ দিলে দুইটা কোণ হয়ে যায়। এখন এই দুইটা কোণ কিন্তু সমান, এই যে দেখো এএফও আর ডিএফও সমান, যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম এই দুইটা কোণ সমান, তো পুরো কোণটা 180, এই দুইটা কোণ আবার সমান, তার মানে এই 180কে সমান দুই ভাগে ভাগ করে দাও, তাহলে কত হবে, এটা 90 হবে, এটা 90 হবে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয় তার মানে আমি এখন বলতে পারবো এটা লম্ব, কারণ লম্ব হইলেই তো 90 ডিগ্রি উৎপন্ন হয়। তো আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি প্রমাণ করে ফেলছি, তার মানে এটা লম্ব। আর একটু আগে তো প্রমাণ করছি এফ আর ডিএফ এটা এই দুইটা অংশ সমান, তার মানে এই ইও রেখা এটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে। তো লম্বও দেখলাম, সমদ্বিখণ্ডিতও করছে। তো সেই ক্ষেত্রে আমি এখন বলতে পারি যে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তো এখানে বর্ণনাতে লেখা আছে দেখো এ এফ ডি, এই পুরা কোণটা এক সরল কোণ, এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে আমরা দুই সমকোণ বলতে পারি। আর এ এফ ডি এই পুরা কোণটাকে আমি বলতে পারি এ এফ ও আর ডিএফ ওর যোগফল, এই এ এফ ও আর ডিএফ ওর যোগফল, এই জন্য বলছি এ এফ ও আর ডিএফ ওর যোগফল। এখন এ এফ ও যে কথা, ডিএফ ও একই কথা, দুইটা কোণই যেহেতু সমান, তাহলে আমি ডিএফ কে কি বলতে পারি, ডিএফ কে এ এফ ও চিন্তা করতে পারি, কারণ দুইটা কোণই যেহেতু সমান, তাহলে এটাকে আমি এ এফ ও বলতে পারি। এখন দুইটা এ এফ ও যোগ করলে কি হবে, 2 ইন্টু এ এফ ও, আর ডান পাশে দুই সমকোণের জায়গায় দুই সমকোণ, দুই গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এক সমকোণ হয়ে যাবে, শেষ। তো যেহেতু এক সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে লম্ব, আর এটা যেহেতু লম্ব তার মানে এখন আমি বলতে পারি এটা লম্ব সমদ্বিখণ্ডক। শেষ, আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই উপপাদ্যগুলো সমাধান করতে হয়। লাস্টে যেটা পড়াইলাম এটা একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো, বুঝে বুঝে পড়ো, বুঝার পরে খাতায় বুঝে বুঝে লেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ উপপাদ্যে তোমার আর সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।